সিলেবাস আমরা অ্যাকচুয়ালি ডিসি সার্কিট তো শেষ করলাম, এসি সার্কিটও প্রায় শেষের দিকে, কারণ আমাদের এই একটা পার্ট বাকি যেটা হলো কি ফেজার অ্যালজেব্রা বা ফেজার ডায়াগ্রাম আর কি। ফেজার অ্যালজেব্রার মধ্যে আমরা অলরেডি কিছু পার্ট দেখে আসছি, যেখানে তোমাদের মানে ফেজার কিভাবে ক্যালকুলেশন করি আমরা, সেটা তো পুরো এসি মানে যত টেকনিক অ্যানালাইসিস মেথড সবই আসলে আমরা ফেজারে করি, তাহলে আমাদের কি করতে ইজি হয় আর কি ক্যালকুলেশন। ওকে, ফেজার ডায়াগ্রামটাও খুবই ইম্পর্টেন্ট আর কি, এটা তোমাদের আজকে কভার করব। আর সেই সাথে তোমাদের এটা অবশ্য বেশি বড় না, একটা ছোট টপিক। এরপর আর কি আমাদের নেক্সট টপিকে চলে যেতে হবে, যেটা হলো কি ব্যালেন্সড থ্রি ফেজ। এর পরের টপিক ক্লাস একটু বড় বড়, কারণ থ্রি ফেজ সার্কিট একটু বড়, তারপর তোমাদের ট্রান্সফরমার ইন্ডাকশন মোটরও দুইটা মিলিয়ে একটু বড়, আর লাস্টে ফাইনালি আমাদের কি ইলেকট্রিক্যাল ফিক্সারস এন্ড ফিটিংস, কন্ডুইট ডায়াগ্রাম, এই জিনিসগুলো কভার করা হবে আর কি। তো এখানে এই টপিক শুরু করার আগে তোমাদের লাস্ট ক্লাসে একটা ম্যাথ বাকি ছিল, যেটা আমি তোমাদেরকে শুরু করেছিলাম বা টাইমের জন্য শেষ করতে পারিনি। আচ্ছা, এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের টপিক, যেখানে আর কি আমরা কমপ্লেক্স পাওয়ার পর্যন্ত দেখে আসছিলাম, এবং এটাই বলেছিলাম কি তোমাদের ফাইনাল আর কি যত ধরনের পাওয়ার ক্যালকুলেশনস এর মধ্যে যত ধরনের পাওয়ার আছে আর কি, আমাদের টোটাল কি কমপ্লেক্স পাওয়ারটা আসলে কি, এটার মধ্যে তোমাদের আসলে রিয়েল এবং রিঅ্যাক্টিভ পাওয়ার দুইটাই আর কি আছে, তাই তো? রিয়েল পাওয়ারটা হলো ফর রেজিস্টার, আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা হলো ফর ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। যেখানে আমাদের এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে, সেটা দেখে আমরা বুঝতে পারি যে সার্কিট আসলে কোনটা বেশি বা কোনটার এফেক্ট বেশি। ক্যাপাসিটিভ লোড হলে রিঅ্যাক্টিভ পাওয়ার হয় মাইনাস, ইন্ডাকটিভ লোড হলে রিঅ্যাক্টিভ পাওয়ার হয় প্লাস। আর এই কমপ্লেক্স পাওয়ার থেকে আমরা আবার অ্যাপারেন্ট পাওয়ারও বের করতে পারি। এই অ্যাপারেন্ট পাওয়ার হলো আমাদের মাঝে মধ্যে লাগে কোনো কোনো বড় বড় ডিভাইস বা মেশিনগুলোতে মাঝে মধ্যে রেটিং দেওয়া থাকে অ্যাপারেন্ট পাওয়ার হিসেবে, আর এগুলোর বিভিন্ন ফর্মুলা তোমাদের এখানে দেওয়া আছে, এরকম একটা ক্যালকুলেশন এটাই। আর আজকে আমরা বলেছি এই ক্যালকুলেশনটা দেখব, সবাই একটু যদি খেয়াল করি। এখানে তোমাদের প্রথমে কোশ্চেনে দেওয়া আছে যে আমাদের একটা লোড যেটা হলো 12 কিলোভোল্ট অ্যাম্পিয়ার লোড, এটা পাওয়ার 0.856 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কারেন্ট ড্র করতেছে এবং 120 ভোল্ট আরএমএস সাইনুসয়েডাল সোর্স থেকে। ওকে, তো এখানে তোমাদের এভারেজ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে হবে। আমি যদি একটু তোমাদের জন্য এটার জন্য একটা ডায়াগ্রাম আঁকি, যে এখানে লোডটাকে ধর আমরা একটা এভাবে বুঝাই যে এটা একটা লোড, যার ইম্পিডেন্স আমরা আপাতত জানি না, এই ক্যালকুলেশনে আমাদের কোনো ইম্পিডেন্স দেওয়া নেই, বাট বের করতে হবে পরে। আর এখানে তোমাদের যে সোর্সটা, সেই সোর্সটার ভ্যালু তোমাদের বলে দিয়েছি, তো তোমাদের এই সোর্সটা হলো কত 120 ভোল্ট, এটা আবার আরএমএস ভ্যালু নট পিক, সো ক্যালকুলেশনটা আমাদের আরএমএস করতে হবে। এই লোডটা আবার 12 কিলোভোল্ট অ্যাম্পিয়ারের লোড, তো এর ইম্পিডেন্স দেওয়া নেই, বাট ভোল্টেজ রেটিং অ্যাপারেন্ট পাওয়ার রেটিং দেওয়া আছে, এবং এটা যে কারেন্টটা ড্র করতেছে সেটা হলো কত 0.856 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। সো পাওয়ার ফ্যাক্টরটা আমাদের লাগবে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ড্র করতেছে। সো এই অবস্থায় আমাদের কি লাগবে, যে এভারেজ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার। সো প্রথমত আমাদের গিভেন ইনফরমেশন থেকে কি জানতে হবে আমরা কোনটাকে বের করতে পারবো। আমাদের যদি পাওয়ার ফ্যাক্টর এবং অ্যাপারেন্ট পাওয়ার থাকে, তাহলে আমরা কি সবার আগে এভারেজ বের করতে পারবো, কারণ আমাদের এরকম একটা ফর্মুলা আছে যে এভারেজ বা রিয়েল পাওয়ার, ঠিক আছে, সেটা হলো পি, এটাকে এভারেজও বলে আবার রিয়েল পাওয়ারও বলে, সেটা হলো তোমাদের কি অ্যাপারেন্ট পাওয়ার ইনটু পাওয়ার ফ্যাক্টর, এরকম একটা ফর্মুলা আছে, তাই না? তো সেখান থেকে তোমাদের অ্যাকচুয়ালি কি এই রিয়েল বা এভারেজ পাওয়ারটা বের করা যাবে, যেখানে তোমাদের এস হলো কত 12000 আর পাওয়ার ফ্যাক্টর হলো তোমাদের 0.856। সো এটা করে আমরা সবার আগে যেটা পাবো সেটা হলো কি আমাদের
যদি আমরা দেখি এখানে তোমাদের ক্যালকুলেশনসটা করে দেখানো আছে যে তোমরা দেখবা যে এরকম 12 10.272 কিলোওয়াট আসবে। তো এটা ওয়াটে ছিল, এটাকে ডিভাইড বাই 1000 করে তোমাদের কিলোওয়াটে নিয়ে আসা হয়েছে। এখন আমরা যদি রিয়েল পাওয়ার বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এবার রিঅ্যাকটিভ পাওয়ারও বের করা যাবে। সেটা ফর্মুলা কি ছিল? এরকম ছিল, রিঅ্যাকটিভ পাওয়ার সমান ছিল S sin থিটা। সো cos থিটা থেকে কিন্তু আমরা আসলে sin থিটা বের করতে পারি, তাই না? আমাদের cos থিটা কত দেওয়া আছে, যেখানে আমাদের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.856, সেখান থেকে আমরা থিটা বের করতে পারি cos ইনভার্স করে। যেটা আমরা যদি cos ইনভার্স করি আমাদের একটা ভ্যালু আসবে হলো রাফলি অ্যারাউন্ড, তোমরা যদি ক্যালকুলেটর করো যে cos ইনভার্স 0.856 করলে তোমাদের 31.13 এরকম আসবে অ্যাঙ্গেলটা হলো 31.13 ডিগ্রি। সো সেটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি যে তোমাদের রিঅ্যাকটিভ পাওয়ারটাও বের করা পসিবল। সেখানে তোমাদের sin 31.13 করে দিতে হবে, এন্ড তোমাদের রিঅ্যাকটিভ পাওয়ার আসবে হলো 6204। এটা ইউনিটটা কি ছিল আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম, ফার। রিঅ্যাকটিভ পাওয়ার ইউনিটটা হলো ফার। সো এটা হলো তোমাদের সেকেন্ড পার্ট, যেটা হলো রিঅ্যাকটিভ পাওয়ার বের করতে বলা হলো। এরপর তোমাদের পিক কারেন্ট বের করতে বলা হচ্ছে। পিক কারেন্ট মানে কি? পিক কারেন্ট হলো আমাদের IM, মানে কারেন্ট ওয়েভফর্মের পিক ভ্যালুটা। এটা কিভাবে বের করা যাবে? তো তোমাদের অলরেডি দেখো যে অ্যাপারেন্ট পাওয়ারের একটা ফর্মুলা দেওয়া আছে, তাই না? এখানে তোমাদের অ্যাপারেন্ট পাওয়ারের একটা ফর্মুলা দেওয়া আছে। সো সেখান থেকে আমরা আসলে চাইলে কিন্তু বের করতে পারি। আমাদের এটা ছিল পার্ট এ। পার্ট বি তে আমাদের অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা কি আছে আমাদের, যে অ্যাপারেন্ট পাওয়ার হলো VRMS, এগুলো হলো ফেজার, VRMS IRMS কনজুগেট। এটা ছিল তোমাদের। আচ্ছা, এটা হলো তোমাদের কি কমপ্লেক্স পাওয়ারটা। আমি চাচ্ছি যে ডিরেক্টলি কারেন্ট বের করব। আমরা যদি কমপ্লেক্স পাওয়ার জানি যে কমপ্লেক্স পাওয়ার হলো VRMS IRMS কনজুগেট, আমরা যেহেতু এখন রিয়েল পাওয়ার এবং রিঅ্যাকটিভ পাওয়ার বের করেছি, আমরা অ্যাকচুয়ালি কি কমপ্লেক্স পাওয়ারটা লিখতে পারি কি? কমপ্লেক্স পাওয়ার হলো রিয়েল পাওয়ার প্লাস রিঅ্যাকটিভ পাওয়ারের যোগফল, তাই তো? তো সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি কারেন্টটা বের করতে পারবো, কারেন্টের আরএমএস, এবং সেখান থেকে আমরা কারেন্টের পিক ভ্যালুটাও বের করতে পারবো। ঠিক আছে, এটা হলো আমাদের মানে অবজেক্টিভ। আর অন্যভাবে করা যেতে পারে, তোমরা যদি শুধু অ্যাপারেন্ট পাওয়ার নাও সেটাও বের করা যাবে। ঠিক আছে, ইন দ্যাট কেস তোমাদের তখন মাথায় রাখতে হবে কি তোমাদের ওই ম্যাগনিটিউড গুলো নিয়ে ডিল করতে হবে। যদি আমরা শুধু অ্যাপারেন্ট পাওয়ার 12000 নেই, সো এটাকে যদি আমরা লিখি তাহলে রিয়েল পাওয়ার হলো 10272 প্লাস j টাইমস 6204, এটা হলো তোমার কমপ্লেক্স পাওয়ার সমান VRMS। এটাকে ফেজারে লিখতে হবে আমার। তো 120 ভোল্ট হলো আরএমএস, তার মানে এটার অ্যাঙ্গেল সহ কত হবে? 120 অ্যাঙ্গেল 0। আচ্ছা, অ্যাঙ্গেল 0টা কিভাবে আসছে সেটা হলো আমাদের এখানে অলওয়েজ কি একটাকে রেফারেন্স ধরতে হয়। আমরা নরমালি ভোল্টেজ সোর্সগুলোকে রেফারেন্স ধরি। এটা তোমাদের এই নেক্সট টপিকে আমরা ক্লিয়ার হবো, যে আমরা যখন ফেজার ডায়াগ্রাম শিখবো তখন তোমাদেরকে দেখানো হবে যে যে কোনো একটা কোয়ান্টিটিকে রেফারেন্স ধরা হয়, এবং এটা ইউজুয়ালি ভোল্টেজ সোর্স হয় বা অন্য কিছুও হতে পারে। ঠিক আছে, তো আমরা ভোল্টেজ সোর্সের রেসপেক্টে বের করছি, সেখান থেকে আমাদের IRMS কনজুগেট বের হবে। IRMS কনজুগেট যদি আমরা ক্যালকুলেটরে বের করি তাহলে আমাদের এটার ভ্যালুটা আসবে, IRMS কনজুগেটের ভ্যালুটা আসবে রাফলি 100, অ্যাঙ্গেলটা হলো কত তোমাদের 31.3 ডিগ্রি, হলো কনজুগেট। ঠিক আছে, তো আমাদের কনজুগেট হওয়ার যেটা মানে অ্যাঙ্গেলের হলো প্লাস মাইনাসের ডিফারেন্স আসবে, বাট আমরা তো অ্যাকচুয়ালি IRMS এর ভ্যালুটা জানি। সো সেখান থেকে আমাদের IRMS এর যে ম্যাগনিটিউডটা, IRMS এর ম্যাগনিটিউডটা হলো কত 100। এতটুকু জানলে কিন্তু আমরা পিক ভ্যালু বের করতে পারি। তাহলে IM কত? IM হবে √2 টাইমস IRMS এর ম্যাগনিটিউড, তাই না? কারণ আমরা কি জানি যে RMS, যে কোনো RMS ভ্যালু, সাইনুসয়েডালের RMS ভ্যালু হলো তার পিক ভ্যালু বাই √2। সেখান থেকে আমাদের RMS ভ্যালুকে √2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পিক ভ্যালু পাবো। সো সেখান থেকে দেখা যাবে যে আমাদের √2 টাইমস যদি 100 করা হয়
যে কারেন্ট আমরা পাবো সেটা হলো কি কারেন্টের পিক ভ্যালু, যেটা তোমাদের আসবে 141.4 অ্যাম্পিয়ার। আর ফাইনালি তোমাদের বলা হচ্ছে লোড ইম্পিডেন্স বের করো। এই লোড ইম্পিডেন্স হলো Z। এটা কত হবে? আমরা যদি ভোল্টেজের আরএমএস এবং কারেন্টের আরএমএস জানি, আমরা তো ভোল্টেজের আরএমএস জানি আর কারেন্টের আরএমএস অলরেডি আমরা বের করলাম, সো আমাদের জন্য এখন ক্যালকুলেশন করাটা খুব ইজি হবে। সো এটা আমরা নরমাল ভি দিয়েও বের করতে পারি, ভিআই দিয়ে, অথবা আরএমএস দিয়ে আমরা চাইলে বের করতে পারি। ইকুয়ালস টু কি ভি বাই আই। সো আমরা আরএমএস দিয়ে করি, কারণ আমাদের যেহেতু আরএমএস ভ্যালুগুলো আছে, একটা হলো কত 120 অ্যাঙ্গেল 0, আর কারেন্টটা কত হবে? কারেন্টটা 100, অবশ্যই 31.3 নিলে হবে না। কেন? কারণ এটা হলো কনজুগেট। আমাকে নরমাল ভ্যালুটা নিতে হবে, তার মানে এখানে একটা মাইনাস সাইন দিতে হবে, যেহেতু কনজুগেট ছিল পজিটিভ। সেখান থেকে আমাদের ভ্যালুটা আসবে হলো 1.2 অ্যাঙ্গেল 31.3 ডিগ্রি। এখান থেকে আমরা কি বুঝতে পারি? এই লোডটা কি ক্যাপাসিটিভ নাকি ইন্ডাকটিভ বলতে পারবা? এই ইম্পিডেন্সের অ্যাঙ্গেল দেখে কিন্তু আমরা বলতে পারি আমাদের লোডটা কি ক্যাপাসিটিভ নাকি ইন্ডাকটিভ। ঠিক আছে, এটা তোমরা খুব ইজিলি বলতে পারো, কারণ আমরা যদি ভোল্টেজ এবং কারেন্ট দেখি, আমাদের মাথায় রাখতে হবে কি যে কারেন্টটা কি লিডিং নাকি ল্যাগিং। এই কারেন্টটা দেখবে যে তোমার কারেন্টটা কিন্তু ভোল্টেজের পরে আসছে, তো এটা হলো ফর ইন্ডাকটিভ লোড। সো এটা হলো আসলে একটা ইন্ডাকটিভ লোড। যে কোনো ইন্ডাকটিভ লোডের জন্য তোমাদের কারেন্ট হয় ল্যাগিং, তার মানে কি তার পাওয়ার ফ্যাক্টরটাও ল্যাগিং হয়, যেটা তোমাদের শুরুতেই দেওয়া ছিল, পাওয়ার ফ্যাক্টরটা হলো ল্যাগিং। সেটা থেকে আমরা বুঝতে পারি আমাদের লোডটা আসলে এটার ভিতরে আসলে ইন্ডাকটেন্সটা হলো ডমিনেটিং। এমনও হতে পারে যে এটার মধ্যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স মিলানো থাকতে পারে, অথবা এটার মধ্যে তোমার 1.2 অ্যাঙ্গেল 31.3, যেটা তোমার রিয়েল ইমাজিনারি দুইটাই থাকবে, কিছু রেজিস্ট্যান্স থাকবে আবার কিছু ইন্ডাকটেন্সও থাকবে। সো এখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি। ওকে, সো তোমাদের পুরো ক্যালকুলেশনটা করে দেওয়া আছে, এই স্লাইডটাও তোমাদেরকে প্রোভাইড করা আছে। আচ্ছা, আমরা এবার স্যার এখানে হচ্ছে অ্যাঙ্গেলটা মাইনাস নিলে কেন? কারণ আমাদের কারেন্টটা তো ছিল মানে কনজুগেট, তাই না? আমরা তো কনজুগেট বের করেছি। তো আমাদের যখন লোড বের করব ইম্পিডেন্স, অবশ্যই ফর্মুলাতে আমাদের ভি বাই আই কনজুগেট না, তাই না? আমরা যদি একদম লাস্ট স্লাইডটায় যাই, মানে তোমার কোশ্চেনটা ছিল এগুলোতে দেখো, এগুলো তোমরা একটু ভালো মতো খেয়াল করো, এখানে এই জিনিসগুলো তোমাদের পড়ানো হয়েছে অলরেডি। দেখো যে আমরা একটু আগে কিন্তু আইআরএমএস এর কনজুগেট ভ্যালুটা বের করেছি, আর আমরা যখন এখানে কারেন্টটা নিব, অবশ্যই কি z is not vrms by irms কনজুগেট কিন্তু না, অবশ্যই এটা না, এটা কিন্তু অবশ্যই না, এটা ভুল, তাই না? এই জিনিসটা নিচে তো আর rms এর কনজুগেট নিব না। সো কনজুগেটে যেহেতু আমাদের 31.13, তার মানে আমাদের যখন এটা নরমাল ভ্যালুটা নিব তখন কি 100 অ্যাঙ্গেল মাইনাস আসবে, ঠিক আছে? কারণ যে কোনো পোলার ফর্মে যদি তোমার ধরো একটা কমপ্লেক্স নাম্বার যদি r অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে তার কনজুগেট কি হবে? r অ্যাঙ্গেল মাইনাস থিটা। অথবা উল্টা করে যদি বলি, যদি কনজুগেট হয় r প্লাস অ্যাঙ্গেল থিটা, তাহলে নরমাল ভ্যালুটা হবে r অ্যাঙ্গেল মাইনাস থিটা, তাই না? এটা তো নরমাল বেসিক সিম্পল ম্যাথমেটিক্স, তোমরা কমপ্লেক্সে ক্যালকুলেশন করে আসছো, তাই না? তো এই জিনিসগুলো তোমাদের কমপ্লেক্স অলরেডি, যদি মনে না থাকে তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারগুলো একটু দেখে আসবা, পোলার ফর্মে ওদের কনজুগেট নিলে কি হয় আর নরমালটা নিলে কি হয়। আচ্ছা, এরপর আমরা একটু নেক্সট টপিকে চলে যাব, যেটা হলো আমাদের ফেজর ডায়াগ্রাম। ওকে, তো ফেজর ডায়াগ্রাম তোমাদের জন্য খুবই জরুরি, কারণ এর পরের টপিকগুলো যখন আমরা শিখব, ধরো মেশিন, পরের টপিকগুলো হলো এতক্ষণ তো আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট ছিল, এরপর আমরা মেশিন পার্ট শুরু করব, ব্যালেন্স থ্রি ফেজ সার্কিট। তো এই জিনিসগুলোতে তোমাদের আসলে ফেজর ডায়াগ্রাম খুবই, মানে সবকিছু আসলে তোমাদের কি ফেজর ডায়াগ্রাম দিয়ে বোঝানো হবে শুরুতে। তো এই জন্য আমাদেরকে আলাদা করে একটু ফেজর ডায়াগ্রামটা শিখতে হবে। ওকে, এখানে তোমাদের পাওয়ার ফ্যাক্টর কারেকশন নাই, শুধুমাত্র ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম রাখা হয়েছে, সো আমরা এই ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় এই জিনিসটা আমরা একটু শিখবো। সো প্রথমত আমরা যদি একটু খেয়াল করি যে ফেজর ডায়াগ্রাম বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝবো, যে কোনো এসি সার্কিট, আরএলসি সার্কিটে আমরা একটা ডায়াগ্রাম আঁকতে হবে আমাদেরকে, যে তার ভোল্টেজ কারেন্ট গুলোর ডায়াগ্রামটা কিরকম হবে সেই জিনিসটা আমাদেরকে আঁকতে হবে। আমরা অলরেডি শিখেছিলাম কি, তোমাদের যখন পড়ানো হয়েছিল একদম শুরুতে ফেজর ক্যালকুলেশন, তখন কিন্তু বলা ছিল যে আমাদের ফেজর ডায়াগ্রাম ইজ নাথিং বাট
ভেক্টর ডায়াগ্রাম। আমরা যে কোয়ান্টিটি গুলো লিখি, যে ভোল্টেজ, কারেন্ট, এগুলো তো কমপ্লেক্স নাম্বার, তাই না? ধরো ভোল্টেজ তোমাদের হয়তো 120 অ্যাঙ্গেল 0 বলতেছি, কারেন্ট আমরা বলতেছি ধরো 5.6 অ্যাঙ্গেল 31 ডিগ্রি। তো এই কথাটার মানে হলো তোমাদের এগুলো কিন্তু আসলে সবই ভেক্টর। আমরা এগুলোকে আসলে কি তোমার রিয়েল ইমাজিনারি এক্সিসে ওদেরকে পোলার ফর্মে কি লিখতে পারি? ধরো 120 অ্যাঙ্গেল 0 মানে কি? এটা একটা অ্যাঙ্গেল 0 120 ম্যাগনিটিউডের একটা অ্যারো, তাই না? 120 অ্যাঙ্গেল 0, 5.6 অ্যাঙ্গেল 31.3, 5.6 অবশ্যই ছোট একটা অ্যারো হবে এবং তার অ্যাঙ্গেলটা হলো 31.3 ডিগ্রি, এতটুকু, তাই না? 5.6 অ্যাঙ্গেল 31.3। এখন অবশ্যই আমাদের ফেজার ডায়াগ্রামটা যখন আঁকবো আমরা, আমাদের এই অ্যারোগুলোকে হেড টু টেইল আঁকতে হয়, ঠিক আছে? হেড টু টেইল এবং তার রেজাল্টেন্ট নিতে হয়। সো এই যে অ্যারোটা, এটা যদি আমরা হেড টু টেইল আঁকি, ধরো প্রথমে এই অ্যারোটা এখান থেকে এই পর্যন্ত আসলো, তারপরে এই তোমাদের এই ছোট অ্যারোটা যদি হেড টু টেল মানে এটার পরের পার্টটা যদি কানেক্টিং হতে হয়, তখন কি অবশ্যই আমরা এই অ্যারোটাকে এখানে নিয়ে আসবো, তাই না? এরকম করে যদি আমাদের আরো ফেজার ডায়াগ্রাম থাকে, আমরা সেগুলোকে মানে হেড টু টেল আঁকবো। হেড টু টেল আঁকার নিয়মটা হলো, যদি আমাদের এরকম হয় যে এই দুটো ভ্যালু যোগ হচ্ছে, তো ক্যালকুলেশনে এই দুটো ভ্যালু যোগ হওয়া মানে ফেজার ডায়াগ্রামে এই দুটো আসলে হেড টু টেল আঁকা, এবং তাদের আলটিমেট টোটাল ভ্যালুটা হলো কি? রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট মানে একদম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত যে অ্যারোটা আসবে, সেটাই হলো আমার রেজাল্টেন্ট। ওকে, তো ফেজার ডায়াগ্রামে আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে শিখবো। তো কোথা থেকে শুরু করতে হবে, এটা অবশ্যই স্টার্টিংটা বা একটা রেফারেন্স পয়েন্ট ধরে নিতে হয় আমার কাউকে, কারণ তাকে 0 ডিগ্রি বলবো আমরা, তার রেসপেক্টে বাকি অ্যাঙ্গেলগুলো মেজার করা হবে, তাই না? আমি তোমাদেরকে যদি একটু বলি যে একটা এ কোয়ান্টিটি, তার অ্যাঙ্গেল ধরা আছে 10 অ্যাঙ্গেল ধরো 30 ডিগ্রি, আর বি আরেকটা অ্যারো, এটার অ্যাঙ্গেল দেওয়া আছে 20 অ্যাঙ্গেল 45 ডিগ্রি। ওদেরকে রিয়েল ইমাজিনারি এক্সিস আঁকো। তো রিয়েল ইমাজিনারি এক্সিস যদি আমাদের আঁকতে হয়, 10 অ্যাঙ্গেল 30 ধরো তোমাদের এটা 10 অ্যাঙ্গেল 30, আর 20 অ্যাঙ্গেল 45 ধরো তোমাদের 45 তো এই লাইন বরাবর, সো 20 মানে ডাবল ম্যাগনিটিউডের, এটা হলো 20 অ্যাঙ্গেল 45। এখানে আমাদের কোনো রেফারেন্স বলা ছিল না, আমরা এখানে রেফারেন্স কাকে ধরতেছি? 0 ডিগ্রিটাকে আমরা রেফারেন্স ধরতেছি। 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি কাউন্ট করা হলো, 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি কাউন্ট করা হলো। এখন যদি আমাকে বলা হয় টেক এ অ্যাজ দ্য রেফারেন্স, আমাদেরকে যদি এটাকে রেফারেন্স হিসেবে ধরতে বলা হয়, তখন আমরা কিভাবে আঁকবো? অবশ্যই তখন তোমাদের মাথায় রাখতে হবে কি, এই ভেক্টরটাকে তখন আমাদের 0 ধরতে হবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমরা 30 ডিগ্রি মাইনাস করে দিচ্ছি, মাইনাস করে এটাকে 0 ডিগ্রি বলবো, তার মানে সবগুলোকে 30 ডিগ্রি মাইনাস করতে হবে। ইন দ্যাট কেস তখন কি হয়ে যাবে? এটার অ্যাঙ্গেলটা হয়ে যাবে 0, আর এটার অ্যাঙ্গেলটা হয়ে যাবে তখন কত? 15, তাই না? সো তখন আমাদের এ ভেক্টরটা হলো এরকম হবে, দিস ইজ এ, যার ম্যাগনিটিউড হলো 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এবং এরপরে বি ফেজারটা আসবে 15 ডিগ্রি পরে, তাই না? এটা যদি 0 হয়, এরপর 15 ডিগ্রি পরে এটা আসবে। সো এ থেকে কাউন্ট করলে এটা হলো 15 ডিগ্রি পরে আসবে, যেখানে এটা হলো 20 অ্যাঙ্গেল 15। সো আলটিমেটলি আমাদের কি রেফারেন্সটা, কাকে যে কোনো একটাকে রেফারেন্স পয়েন্ট ধরতে হবে। সো এখানে যেমন আমরা বলে দিচ্ছি যে এখানে 0 ডিগ্রি আমার রেফারেন্স, আমাদের এই ফেজার ক্যালকুলেশনগুলোতে বা ডায়াগ্রামে সবসময় আসলে 0 ডিগ্রি রেফারেন্স হবে না। সো সবসময় কি যে কোনো একটা কোয়ান্টিটিকে আমাদের রেফারেন্স ধরে নিতে হয়, তাকে 0 ধরতে হয়, তার রেসপেক্টে বাকি অ্যাঙ্গেলগুলো ক্যালকুলেশন করতে হয়। নরমালি 20 অ্যাঙ্গেল 45 হলো 0 রেসপেক্টে 45, বাট এর রেসপেক্টে কত হবে? এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, অবশ্যই এ থেকে বি ডিগ্রি ডিফারেন্স হলো 15 ডিগ্রি। সো আমরা যদি এটাকে 0 ডিগ্রি বলি হরাইজন্টাল, তাহলে তার তুলনায় 15 ডিগ্রি পরে বি আসবে। সো এই জিনিসটা আমাদের জানতে হবে। এটা হলো তোমাদের দ্বিতীয় কনসেপ্ট। হেড টু টেল একটা বললাম, এটা হলো দ্বিতীয় কনসেপ্ট, হলো যে কোনো একটাকে রেফারেন্স ধরতে হয়। তৃতীয় কনসেপ্ট যেটা আমাদের লাগবে, সেটা হলো তোমাদের রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টরের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ। ঠিক আছে, একটা রেজিস্টারের জন্য আমি রেড কালিতে আবার ফেরত যাচ্ছি। একটা রেজিস্টারের জন্য যদি আমরা বলি যে ফর আ রেজিস্টার আমাদের কি ভোল্টেজ এন্ড কারেন্ট হলো ইন ফেজ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এই কথার মানে হলো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। যদি ভোল্টেজ হয় Vm অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কারেন্টও হবে Im অ্যাঙ্গেল 0 ডিগ্রি। যদি ভোল্টেজ হয় Vm অ্যাঙ্গেল 30 ডিগ্রি, কারেন্টও হবে Im অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। সো তাদের যখন ফেজ ডায়াগ্রাম আঁকা হবে,
তখন দেখা যাবে যদি আমাদের এটা হয় ভোল্টেজ, এটা হয় কারেন্ট, এটার উপরে কিন্তু ভোল্টেজের ফেজারটা আসবে। কেন? কারণ আমাদের রেজিস্টারের জন্য ভোল্টেজটা কত? V সমান হলো IR। আচ্ছা, সো অ্যাকচুয়ালি কি আমাদের তাদের তো অ্যাঙ্গেল গুলো সেম, তাই না? তাদের অ্যাঙ্গেল অলওয়েজ সেম। তো আমরা যদি এই I ফেজারটাকে একটা R দিয়ে মাল্টিপ্লাই করি, মানে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতেছি, সেটা আসলে কি সে অ্যারোটাকে ছোট বড় করবে কিন্তু সেম অ্যাঙ্গেলে রেখে, অ্যাঙ্গেলটা কোনো ডিফারেন্ট হবে না, কারণ তারা ইন ফেজ। ওকে, আমরা তখন বুঝি ইন ফেজ মানে কি, এই ফেজার ডায়াগ্রামে তাদের অ্যাঙ্গেলটা সেম হবে, আর তোমাদের টাইম ডোমেইনে তাদের কি, এটা যদি হয় ভোল্টেজ, কারেন্ট কি হবে ইন ফেজ। ঠিক আছে, সো আমি যে কারেন্টটাকে ডিফারেন্ট কালি দিয়ে লিখতেছি, কারেন্টটাও তোমাদের এরকম ইন ফেজ আসবে, মানে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। ওকে, এটা হলো কারেন্ট I। সো এটা হলো আমাদের টাইম ডোমেইনে একটা, আর ফেজার ডোমেইনে আসলে দেখতে এরকম। এটা হলো ফর রেজিস্টার যেটা বললাম। এরপরে আসলে ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর। ওকে, আগে আসি ক্যাপাসিটর। ক্যাপাসিটর অলওয়েজ মাথায় রাখতে হবে যে তোমাদের ক্যাপাসিটরের পাওয়ার ফ্যাক্টর কিন্তু হয় লিডিং। ঠিক আছে, আচ্ছা আমি আপাতত এটা রাখতেছি, পরে জিনিসটা ডিলিট করে দিব কারণ তোমাদের এখানে আরো লেখা থাকবে। ওকে, আচ্ছা আমি তোমাদেরকে একটু আগের পার্টে একটা জিনিস দেখাই আসি, যেখানে তোমাদের ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ইয়া নিয়ে বলা ছিল। হ্যাঁ, যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের যখন আমরা এভারেজ পাওয়ার ফেজারে শিখেছিলাম, তখন আমরা এভাবে অলরেডি এই কথাগুলো বলে আসছি যে ইন ফেজ, তারপরে 90 ডিগ্রি লিডিং, 90 ডিগ্রি ল্যাগিং, মানে রেজিস্টারের জন্য আমাদের থিটা ভি থিটা আই সমান হয়, এটা পিওরলি রেজিস্টর বোঝায়। তখন কি ইন ফেজ, এই কথাটা আমাদের আগেও আসছিল। আর ক্যাপাসিটর ইন্ডাক্টরের জন্য যদি আমরা দেখি যে ফর ইন্ডাক্টর আমাদের জেড কিন্তু, আমরা যদি এভাবে করে চিন্তা করি যে আমাদের কারেন্টের একটা অ্যাঙ্গেল থিটা আছে আর জেড এর একটা ইম্পিডেন্স হলো ওমেগা এল অ্যাঙ্গেল 90 আসে। সো ভোল্টেজটা আমাদের কি 90 ডিগ্রি লিডিং হয় কারেন্টের তুলনায়। কারেন্ট যদি হয় থিটা, ভোল্টেজ হবে থিটা প্লাস 90। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে হয় উল্টা, সেখানে কারেন্টের অ্যাঙ্গেল যদি হয় আইএম অ্যাঙ্গেল থিটা, তার ভোল্টেজ হবে থিটা মাইনাস 90 ডিগ্রি। তার মানে ক্যাপাসিটরের জন্য আমার 90 ডিগ্রি, কারেন্ট হলো 90 ডিগ্রি লিডিং, বা ভোল্টেজটা আমাদের 90 ডিগ্রি পরে আসে। সো এই রেজাল্টটা আমাদের আসলে এখানে ইউজ করতে হবে আবার, তাই তোমাদেরকে একটু দেখাই নিলাম। এখানে আমরা একটু আবার চাই, তো এখানে যেখানে ছিলাম আমরা যে ফর রেজিস্টার বি এন্ড আই হলো ইন ফেজ, ফর ক্যাপাসিটর তোমাদের কি হবে, ক্যাপাসিটরের জন্য কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। সো আর ফর ইন্ডাক্টর আমাদের, ইন্ডাক্টর দিয়ে আই বোঝাচ্ছে কিংবা এল দিয়ে বোঝাই, এল ইন্ডাক্টর এল হলো তোমাদের আই ল্যাগস, কারেন্ট ল্যাগস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। এই তিনটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। সো ফেজার ডায়াগ্রামে তোমাদের যেখানে আমরা কারেন্ট ওয়েভফর্ম, যদি আমরা কারেন্ট ওয়েভফর্ম এখানে পাই, তার ভোল্টেজ ওয়েভফর্মটাও এই লাইন বরাবরই পাবো, একই অ্যাঙ্গেল। ওকে, সিমিলারলি এবার যদি ক্যাপাসিটেন্সে যাই, ক্যাপাসিটেন্সে আমাদের কি আই কারেন্ট ভোল্টেজকে লিড করবে। ঠিক আছে, সো আমাদের যদি এটা হয় ভোল্টেজের ফেজার বি সি দিয়ে দিচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে এটা হলো কারেন্ট ফর রেজিস্টার। ওকে, আর দিয়ে বোঝাচ্ছি এগুলো। আর ক্যাপাসিটেন্সের ভোল্টেজ যদি হয় বিসি, কারেন্টটা কি তাকে 90 ডিগ্রি লিড করবে, তখন কারেন্ট হবে এইদিকে আইসি। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তার মানে তোমাদের যদি ভোল্টেজটা ধরো এখানে 10 ডিগ্রি আসলো, বিসির অ্যাঙ্গেলটা হলো 10 ডিগ্রি, এখানে 10 ডিগ্রি, তার মানে আমাদের 90 ডিগ্রি লিড করলে এখানে কত হবে 100 ডিগ্রি হবে আইসি। আইসি তখন তোমাদের আসবে কত 110 ডিগ্রি, এখানে 90 এবং এখানে 10 ডিগ্রি। ঠিক আছে, আর সিমিলারলি ইন্ডাক্টরের যদি কারেন্ট এবং ভোল্টেজের এক্সপ্রেশন আমরা চিন্তা করি, তাহলে কি ধরো ইন্ডাক্টরের ভোল্টেজ যদি হয় এটা, যে ইন্ডাক্টরের ভোল্টেজটা তোমাদের ফেজার ডায়াগ্রামে ধরো ভিএল দিয়ে বুঝালাম 0 ডিগ্রি, তার মানে তার কারেন্টটা তোমাদের আসবে হলো 90 ডিগ্রি পরে ল্যাগ করবে। তো কারেন্ট আইএলটা হলো কি 90 ডিগ্রি ল্যাগ করতেছে, ল্যাগ মানে আসলে নিচের দিকে, তাই না, মানে পরে আসবে। সো এই তিনটা জিনিস তোমাদের আসলে ফেজার ডায়াগ্রাম আঁকার জন্য মনে রাখতে হবে, মাস্ট। এবার আমরা একটু একটা ফেজার ডায়াগ্রাম আঁকবো, যে ড্র দি ফেজার ডায়াগ্রাম। এটার জন্য আমি তোমাদেরকে হয়তো একটু হোয়াইট বোর্ডে এঁকে দেখাবো ডিফারেন্ট কালি ইউজ করে, তাহলে হয়তো তোমাদের জন্য
জিনিসটা ধরতে ইজি হবে। এগুলোকে ডিসকার্ড করে দিচ্ছি, এখানে থাকুক এটা। ধরো তোমাদেরকে বলা হচ্ছে যে এই সিরিজ আরএলসি সার্কিটটা আমাদের ফেজার ডায়াগ্রামে আঁকতে হবে। ড্র দ্য ফেজার ডায়াগ্রাম ফর কারেন্ট। এখানে দেখো এটা সিরিজ আরএলসি সার্কিট কিভাবে, কারণ এখানে আর আছে, এল আছে এবং সি আছে, তাই না? এইজন্য এটাকে আরএলসি সার্কিট বলা হচ্ছে। আমার বিভিন্ন কোয়ান্টিটি লেবেল করা আছে। এখানে আমাদের রেজিস্টরের ভোল্টেজ হলো ভিআর, ইন্ডাক্টরের ভোল্টেজ ভিএল, ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি, আর সোর্স ভোল্টেজ হলো আমার ভিএস টোটাল, এবং কারেন্ট যেটা ফ্লো করছে তার থ্রুতে সেটা হলো কারেন্ট আই। অবশ্যই মাথায় রাখতে হবে এটা যেহেতু সিরিজ কারেন্ট, সো আমার রেজিস্টরের কারেন্ট, ইন্ডাক্টরের কারেন্ট এবং ক্যাপাসিটরের কারেন্ট কিন্তু আসলে সমান, তাই না? ইন দিস কেস আমাদের রেজিস্টরের কারেন্ট ইকুয়ালস টু ইন্ডাক্টরের কারেন্ট ইকুয়ালস টু কি, ক্যাপাসিটরের কারেন্ট। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে যদিও কিছু বলা নাই, এটাই হলো আমার কারেন্ট আই এর সমান, এটা মাথায় রাখতে হবে। সো এবার আমাদেরকে যদি এটা আঁকতে হয় কারেন্টকে রেফারেন্স ধরে, টেক কারেন্ট অথবা ভোল্টেজ অফ দি রেজিস্ট্যান্স অ্যাজ রেফারেন্স। তো এটা আমরা কিভাবে আঁকবো? তো প্রথমত আমাদের যদি একটু অ্যারোগুলোকে আমরা আগে এঁকে নিব, তারপর আমরা ফেজার ডায়াগ্রামটা আঁকবো হেড টু টেইল। তো দেখি আমরা এখানে যে প্রথমত এই ডায়াগ্রামটা কিভাবে আসছে। আমরা যেহেতু কারেন্ট অথবা ভোল্টেজ অফ দি রেজিস্ট্যান্সকে আমরা রেফারেন্স ধরবো, যে রেফারেন্স ধরতে বলা হয়েছে আমাদেরকে। সো ধরে নিচ্ছি আমরা রেফারেন্স যাকে ধরবো তাকে অলওয়েজ 0 ডিগ্রিতে রাখবো। সো আমি ধরে নিচ্ছি আমার রেজিস্টারের কারেন্টটা হলো আই, যেটা হলো অ্যাঙ্গেল 0 তে, কারণ এটাকে রেফারেন্স ধরা হচ্ছে। তো এখন এই কারেন্টটা যখন রেজিস্টারের ভিতর দিয়ে যাবে তার ভোল্টেজটা তো ইন ফেজই হবে, তাই না? কারণ ভোল্টেজটা হলো কি তার কারেন্টের সাথে রেজিস্ট্যান্সটাকে গুণ দিবে, একটা নাম্বার দিয়ে গুণ দিবে। তো পোলার ফর্মে বা ভেক্টর ডায়াগ্রামে আমাদের কি হয়, এই অ্যারোটাকে একটা 2 বা 3 রেজিস্ট্যান্সের ভ্যালুটা সার্টেন ভ্যালুই তো হবে, তাই না? 3 হতে পারে, 5.6, 10, যেকোনো একটা ভ্যালু হবে, সেটাকে গুণ করলে কি হবে, তার ভোল্টেজটা অবশ্যই বড় হবে আর, তাই না? সো এটা হলো আমার রেজিস্টারের জন্য একই লাইন বরাবর, দিস ইজ ভিআর, তাই তো? সো আমাদের অলরেডি ফেজার ডায়াগ্রামে দুইটা কোয়ান্টিটি হয়ে গেল, কারেন্ট এবং ভোল্টেজ অফ দি রেজিস্ট্যান্স। এরপর আমাদেরকে ভোল্টেজ অফ দি ইন্ডাক্টর কিভাবে আঁকবো চিন্তা করি আমরা যদি কারেন্ট জানি, আমরা কোনোভাবে যদি ইন্ডাক্টরের কারেন্টটা জানতে পারি, আমরা তার ভোল্টেজটাও জানবো, তার রিলেশনটা কি হবে। সো প্রথমত দেখি আমরা যেহেতু কারেন্টটা জানি এবং ইন দিস সিনারিও যেহেতু তারা সিরিজে, তার মানে তাদের কারেন্ট হলো এই রেজিস্টরের কারেন্ট এবং ইন্ডাক্টরের কারেন্ট আসলে সেম। তার মানে আমরা ইন আদার ওয়ার্ডস এটাকে ইন্ডাক্টরের কারেন্ট বলতে পারি, তাই না? এটাকে আমরা ইন্ডাক্টরের কারেন্ট বলতে পারি। সো আমি এটাকে একটু ডিফারেন্ট কালি দিয়ে বুঝাচ্ছি। ইন্ডাক্টরের কারেন্ট ধরো আমি এটাকে ব্লু দিয়ে বুঝাচ্ছি। সো দিস ইজ অলসো ইন্ডাক্টর কারেন্ট, তাই না? এটা সিরিজ কারেন্টই হলো আমার ইন্ডাক্টর কারেন্ট। এখন আমরা কি বলতে পারি যে ইন্ডাক্টরের জন্য, ফর এন ইন্ডাক্টর, তার কারেন্ট যদি আমরা জানি, তার ভোল্টেজের রিলেশনটা আমরা তার কারেন্টের রেসপেক্টে বলতে পারবো, তাই না? আমরা কি শিখে আসছি একটু আগে যে ফর ইন্ডাক্টর কারেন্ট ল্যাগস ভোল্টেজ বাই 90 ডিগ্রি, তাই না? বাই 90 ডিগ্রি। তো এখানে আমরা অথবা উল্টা করে যদি বলি যে ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি, একই কথা, তাই না? সো আমরা এখানে কারেন্টটা জানি, ইন্ডাক্টরের কারেন্টটা আমরা জানি, দ্যাট মিন্স ইন্ডাক্টরের ভোল্টেজ তাহলে কি হবে, 90 ডিগ্রি হবে। এখানে এটা হলো ইন্ডাক্টরের ভোল্টেজ তার কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রি। এরপরে আমরা এবার ক্যাপাসিটরে যাব, যে ক্যাপাসিটরের কারেন্টও কিন্তু আমরা জানি, দিস ইজ অলসো ক্যাপাসিটর কারেন্ট। এবার এটাকে আমরা একটু মুছে দিচ্ছি, আইএলটাকে মুছে। এবার ক্যাপাসিটরের জন্য আমরা একটা ডিফারেন্ট কালি ইউজ করব, ধরো গ্রিন কালি ইউজ করি আমরা। ওকে, ফর ক্যাপাসিটর ইট ইজ অলসো দ্য ক্যাপাসিটর কারেন্ট। সো ক্যাপাসিটরের জন্য আমরা অলরেডি জানি যে ফর ক্যাপাসিটর আমাদের আই লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি, অথবা in other words V lags voltage, sorry, V lags current by 90 degree। তো সেখান থেকে আমরা কি জানি, আমরা জানি হলো কারেন্টটা। সো তার ভোল্টেজটা কি হবে, তার কারেন্টটাকে 90 ডিগ্রি ল্যাগ করবে। ভোল্টেজটা হলো কারেন্টটাকে 90 ডিগ্রি ল্যাগ করবে। সো কারেন্টটা আপাতত এখানে থাকলে ভোল্টেজটা হলো এখানে আসবে। এই ডায়াগ্রামটা তোমাদের এখানে দেওয়া আছে। আই হোপ এই কালার এক্সপ্রেশনটা তোমাদের বুঝতে আরো ইজি হবে, কারণ তিনটার জন্য আমরা তিনটা কালার ইউজ করতেছি, রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। আচ্ছা,
এরপর আসি হলো এটাই কিন্তু আমাদের ফেজার ডায়াগ্রাম না, ঠিক আছে? আমাদের ফেজার ডায়াগ্রামের জন্য আরো কিছু বাকি আছে, সেটা হলো এখন এদেরকে হেড টু টেইল রাখতে হবে আমাদেরকে। আর একটা কোয়ান্টিটি বাকি, আমরা কারেন্ট, রেজিস্টার, বিএলবিসি, লাস্টে বাকি হলো ভিএস। সো ভিএস যদি আমাদেরকে বের করতে হয় আমাদের মাথায় রাখতে হবে কি, যে এটাকে আমি একটু ব্ল্যাক কালি দিয়ে লিখি, যে ভিএস আসলে কিভাবে বের করব আমরা। এখন দেখি আমরা কেভিএল অনুযায়ী আমাদের ভিএস আসলে কি, এই সবগুলোর যোগফল হওয়া উচিত না? আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি লিখতে হবে, যে মাইনাস ভিএস প্লাস ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি সমান আসলে কি 0 আসবে। সেখান থেকে আমরা লিখতে পারি কি, যে ভিএস সমান আসলে ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি, না কেভিএল অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাইং কেভিএল, অ্যাপ্লাইং কেভিএল, তাহলে আমাদের এটা লেখা যায়। সো এই জিনিসটা অ্যাপ্লাই করে আমরা তখন ভিএস টা আসলে পাবো কি, এদের সবগুলোকে যদি হেড টু টেইল রাখি, মানে তোমাদের ভেক্টর ডায়াগ্রামে যে কোনো ভেক্টর অ্যাডিশন মানে হলো তাদেরকে হেড টু টেইল আঁকা। সো এদেরকে হেড টু টেইল আঁকলে তখন আমি ভিএস টা পাবো, ঠিক আছে? সো এখন এদেরকে হেড টু টেইল আঁকতে হবে আমার। তো হেড টু টেইল আঁকার জন্য দুইটা সিনারিও চিন্তা করতে হবে। একটা হলো যেহেতু ভিএল এবং ভিসি মানে পুরোপুরি 180 ডিগ্রি, তার মানে তারা আসলে একটা একটাকে ক্যান্সেল করবে যদি ইকুয়াল হয়, আর যদি ইকুয়াল না হয়, একটা বেশি হয় একটা কম হয়, তাহলে কি ছোট বড় হবে। সো আমাদের এখানে দুইটা কেস পসিবল, তাই না? একটা কেস হলো ভিএল গ্রেটার দেন ভিসি, আর একটা কেস হলো ভিসি গ্রেটার দেন ভিএল। আমরা দুইটা কেসের জন্য আসলে ভেক্টর ডায়াগ্রামটা আঁকবো। এখানে তোমাদেরকে একটু আমার যেখানে যদিও তোমাদের কথাগুলো অ্যাড করা আছে, আমি লেখাগুলো মুছে দিচ্ছি এখানে। এখানে আমরা জানি যে ভিএস টা হলো আসলে সবগুলোর যোগফল কেভিএল থেকে পাই, এবং এটা দুইটা সিনারিও অ্যারাইজ করতেছে। একটা হলো আমাদের ভিএল গ্রেটার দেন ভিসি অথবা ভিসি গ্রেটার দেন ভিএল। সো প্রথম কেসটা আমরা দেখি যেখানে ভিএল গ্রেটার দেন ভিসি। সো যদি এরকম হয় তখন আমাদের ফেজার ডায়াগ্রামটা দেখতে কি রকম হবে একটু দেখি আমরা। যে প্রথমত আমরা এই ভিএল ভিসি রেজাল্টেন্ট নিতে হবে আমাদেরকে, তাই না? যে ছোট বড় করে। সো প্রথমত আমাদের আইটা আসবে এখানে, আমরা কালারগুলো একটু ঠিকমতো ইউজ করি তাহলে আমাদের বুঝতে ইজি হবে। যে এটা হলো আমার কারেন্ট আই, এবং এই ফেজারের উপরে আমার রেজিস্ট্যান্স ভোল্টেজ অফ দি রেজিস্ট্যান্স আসবে, ঠিক আছে? বাজে হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের মাথায় রাখতে হবে কি, যে আমরা ধরে নিচ্ছি কি এই কেসের জন্য ভিএল গ্রেটার দেন ভিসি, তাই না? এটা আমরা চিন্তা করতেছি। তো ভিএল যেহেতু গ্রেটার দেন ভিসি চিন্তা করতেছি, তার মানে আমাদের অবশ্যই কি এই ভিএল ভিসি প্লাস মাইনাস করার পর কে বাকি থাকবে? অবশ্যই ভিএল টা বড় হবে, তাই না? কারণ ভিএল টা হলো ভিসি থেকে বড়। তো এটার রেজাল্টেন্ট যদি আমরা নেই, অবশ্যই অ্যারোটা উপরের দিকে যাবে, এবং আমরা এটাকে ব্লু লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি আপাতত। তোমাদের অবশ্যই ক্যালকুলেশন মানে ফাইনাল পরীক্ষাতে তোমরা অবশ্যই এগুলো কালার দিয়ে ইউজ করবে না, তোমরা নরমাল কলম দিয়ে করবা। আমি সাজেস্ট করব পেন্সিল দিয়ে করার জন্য, কারণ তোমাদের যদি ভুল হয় তখন তুমি সেটাকে মুছে সেটার উপরে ঠিক করতে পারবা। সো এটা হলো তোমাদের অ্যাকচুয়ালি কি ভিএল মাইনাস ভিসি। এখানে ভিসিটা লেখা নাই, ভিসিটা লিখে দিলাম অবশ্যই। কেন? কারণ ভিএল টা হলো আমার বড় এই সিনারিওর জন্য, ভিএল গ্রেটার দেন ভিসি। সো রেজাল্টেন্টটা হলো ভিএল মাইনাস ভিসি টা হলো এতটুকু একটা ছোট অ্যারো আসবে, এবং তাদেরকে আমরা হেড টু টেইল রাখতেছি। তার মানে কি অবশ্যই আমরা তাদের রেজাল্টেন্টটাকে আমার আগের ভেক্টরটা যেখানে শেষ হলো এরপর থেকে শুরু করেছি। এখন রেজাল্টেন্ট হবে কি, আমার সবগুলো ভেক্টর নেওয়া হয়ে গেছে, তাই না? ভিএল ভিসি এর যোগফল করা হয়ে গেছে। সো এটা আসলে আমাদের ভিএল মাইনাস ভিসি টা এরকম আসলো। তো এখানে হলো ভিআর, এখানে হলো ভিএল। আচ্ছা, ভিএল মাইনাস ভিসি না বলে আমরা ভিএল যোগ করলে কি হবে? তাদেরকে অ্যাকচুয়ালি নরমালি যোগ করা, তাই না? ভিএল প্লাস ভিসি করতেছি আমরা। তো এটা বড় হওয়ার কারণে প্লাস মাইনাস গিয়ে একটা ভ্যালু থেকে যাচ্ছে। সো ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি করলে আমাদের ভিএস টা আসবে এই কালো ভেক্টরটা, যেটা তোমাদের স্টার্টিং হলো এখান থেকে, এন্ড হলো এখান থেকে, ভিএস ভেক্টর। এটা কালোতেই থাকবে। এটা হলো প্রথম সিনারিও। আর সেকেন্ড সিনারিওটা হলো তোমাদের, আচ্ছা এখানে আমরা একটু নিউমেরিক অ্যানালাইসিস কিছু দিয়েছি তোমাদেরকে এই সিনারিওতে কিছু ভ্যালু দিয়ে। যদি আমরা কিছু ভ্যালু দিয়ে চিন্তা করি তাহলে কি হবে? সো ধরে নিচ্ছি যে ধরো আমার
রেফারেন্স যেহেতু বলে দিছে তাই না, যে আমাদের এখানে রেজিস্টারের ভোল্টেজ ধরো আমাদের দিয়ে দিল 20 অ্যাঙ্গেল 0 ডিগ্রি রেফারেন্স, এই জন্য আমরা এটাকে 0 ডিগ্রি বলতেছি। তখন আমাদের ইন্ডাক্টরের ভোল্টেজের ম্যাগনিটিউড ধরো 30 বলে দিল, তখন তার অ্যাঙ্গেলটা কত হবে? অবশ্যই কি রেজিস্টারের ভোল্টেজ তো রেজিস্টারের কারেন্টের সমান ইন ফেজ, এবং রেজিস্টারের কারেন্ট আমরা জানলে আমরা ইন্ডাক্টরের কারেন্টও জানি। তো তার ভোল্টেজটা হলো, এখানে হয়তো তোমাদের ইন্ডাক্টরের ভোল্টেজটা হলো কি তার কারেন্টের থেকে 90 ডিগ্রি লিডিং হবে, সো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যোগ হলো। আর সিমিলারলি বিসিটা হলো তোমাদের 90 ডিগ্রি ল্যাগিং হবে তাই না 0 ডিগ্রি থেকে, কারণ ক্যাপাসিটরের কারেন্ট হলো তার ভোল্টেজটা হলো তার কারেন্ট থেকে 90 ডিগ্রি পরে আসবে। সো এরকম সিচুয়েশনে ভিএস টা কত আসবে? আমরা ভেক্টর ডায়াগ্রাম অনুযায়ী কি বলতে পারি যে এই 20 অ্যাঙ্গেল 0 টা হলো আমাদের এই 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা, তারপরে ভিএল টা হলো আমাদের 30 অ্যাঙ্গেল 90 যেটা হলো তোমাদের যে ব্লু অ্যারোটা, আর বিসি টা হলো 10 অ্যাঙ্গেল -90 যেটা হলো নিচের অ্যারোটা। এবং অবভিয়াসলি কি 10 এ 30 অ্যাঙ্গেল 90 আর 10 অ্যাঙ্গেল -90 কাটাকাটি করলে কত পাবো? আমরা ক্যালকুলেট করে দেখতে পারো কত আসে এই জিনিসটা। যদি আমরা মাইনাস করি বা যোগ করি তাদেরকে 30 অ্যাঙ্গেল 90 করলে দেখবা যে তোমাদের যদি তাদেরকে যোগ করা হয়, এই দুইটা ভ্যালুকে যদি যোগ করা হয়, একটা দুটো তো আসলে একটা 180 ডিগ্রি 80 ডিগ্রি অপোজিটে, তো কাটাকাটি যাবে মানে ক্যান্সেল হবে আর কি। তো ভেক্টরালি চিন্তা করলে আসলে এটা 20 আসা উচিত এবং অ্যাঙ্গেল 90 আসা উচিত তাই না। এই জিনিসটা তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো, ভেরিফাই করে দেখতে পারো। আর যদি আমরা ম্যাথমেটিক্যালি ডায়াগ্রাম থেকে বের করতে চাই, এটা হলো উপরের ম্যাগনিটিউড হলো 30, নিচের ম্যাগনিটিউড হলো 10, যেহেতু 180 ডিগ্রি তার মানে একটা থেকে ক্যান্সেল করবে, সো তোমাদের এখানে 20 উপরে থাকবে তাই না। এভাবে তোমরা ফিজিক্সে পড়ে আসতাম। সো ওভাবে চিন্তা করে তোমরা যখন তিনটার যোগফল করো, এই তিনটার যোগফল করলে ক্যালকুলেটর 28.3 অ্যাঙ্গেল 45 পাবা, যেটা তোমাদের এখানে কি এই 45 ডিগ্রি এখানে আসবে। সেটা আমরা জাস্ট একটা ভ্যালু ম্যাগনিটিউড দিয়ে তোমাদেরকে বুঝালাম। সেকেন্ড ডায়াগ্রামটা আমরা যাই, যদি উল্টা হয় আমাদের BC টা গ্রেটার দ্যান VL হয়, তখন আমাদের কি হবে সেটাকে আমরা একটু কালার ইউজ করি। যে প্রথমত আমরা তো কারেন্ট এবং রেজিস্টারের ভোল্টেজটা ফিক্সড জানি, এটা হলো আমার কারেন্ট, এটা হলো আমার রেজিস্টারের ভোল্টেজ VR। স্যার এখানে এই কেসের ক্ষেত্রে কি হচ্ছে এই ম্যাগনিটিউড কি মানে ইচ্ছামতো নেওয়া নাকি স্যার? না, এটা অবশ্যই দেওয়া থাকবে, আমি তোমাদেরকে বিভিন্ন সিনারিও দেখাচ্ছি, বাট অবশ্যই তোমাদেরকে দেওয়া থাকবে ম্যাগনিটিউডটা। বা তোমাদের ওই এটার একটা কেস আছে আমাদের এখানে, আমরা একটা এক্সাম্পলে দেখবো যেখানে আমরা বুঝতে পারবো যে কে বড় হবে কে ছোট হবে। তো আমরা দেখি, তো সামনের দিকে ক্লিয়ার হবে জিনিসটা। স্যার ওই ভিআরটা নেওয়ার সময় আসলে কোন দিক থেকে শুরু করছেন? আমরা স্টার্টিং করছি হলো কারেন্ট অথবা রেজিস্টারের ভোল্টেজকে রেফারেন্স ধরে, কারণ কারেন্টটাকে যদি আমরা জিরো ধরি তার রেসপেক্ট আসলে কি বাকি কারেন্টগুলো আমরা জানি, সেটা আমাদের আসলে করাটা অনেক ইজিয়ার কারেন্টটাকে জিরো ধরে করাটা। কারণ কারেন্ট জানলে আমরা আসলে যেহেতু সবার জন্য কারেন্টটা কমন, এই জন্য কারেন্ট দিয়ে শুরু করাটা ইজিয়ার রেফারেন্স ধরে। অবশ্য তোমাদের মাঝে মধ্যে কোশ্চেনে বলে দেয় যে রেফারেন্স ওকে ধরো, তো আমরা তাকে রেফারেন্স ধরবো। আর মাঝে মধ্যে কিছু বলা থাকে না, তখন আমাদের বুঝতে হবে কাকে ধরলে ইজিয়ার হয়। এই কেসে আমাদের যেহেতু কারেন্টটা সবার জন্য কমন, এটাকে যদি আমরা রেফারেন্স ধরি অনেকগুলোর জন্য কিন্তু আসলে অ্যাঙ্গেলটা জিরো রেসপেক্টে আমরা হিসাব করতে পারবো। আচ্ছা, সো আমরা একটু দেখি ফার্দার। তো এখন এই কেসে বিসি হলো গ্রেটার দেন ভিএল, তার মানে আমাদের অবশ্যই বিসি প্লাস ভিএল যোগ করার পর কি রেজাল্টেন্টটা নিচের দিকেই থাকবে, কারণ বিসিটা যেহেতু বড়, কাটাকাটি করার পর বিসিটা নিচের দিকেই থাকবে। তো এখানে আমাদের বিসি ভেক্টরটাকে নিচের দিকে দেওয়া হলো, যেখানে এটা হলো আমাদের বিসি প্লাস ভিএল যোগ করার পরে রেজাল্টেন্ট। এখন ভিএস হলো তিনটার যোগফল, সো হেড টু টেল আমরা যাব এখান থেকে এখানে, এখান থেকে এখানে। সো আমাদের রেজাল্টেন্টটা হলো এই বরাবর ভিএস। নিউমেরিক্যালিও তোমরা চিন্তা করতে পারো যে আমাদের একটা ভিআর ধরো 20 অ্যাঙ্গেল 0, আর এবার আমরা উল্টা করে দিলাম, ধরো আমার ভিএল এর ম্যাগনিটিউডটা হলো ভিআর থেকে বিসি থেকে কম, বিসিটা হলো ভিএল এর থেকে বড়, এটা হলো 30 অ্যাঙ্গেল -90, এটা হলো 10 অ্যাঙ্গেল 90। সো যোগ বিয়োগ করলে আসলে তোমাদের এখানে কি আমরা নিচের দিকে পাবো 20 অ্যাঙ্গেল না -90 পাবো, ঠিক আছে। এই দুইটা যোগ বিয়োগ করে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো কত 20 অ্যাঙ্গেল -90 নিচের দিকে পাবো। তো তারপরে ফ্যাক্টোরিয়ালি তিনটাই যদি যোগ করো 28.3 অ্যাঙ্গেল -45, যেখানে আমাদের -45 হলো এই অ্যাঙ্গেলটা। সেটা একটা স্টার্টিং একটা ইজি ডায়াগ্রাম দিয়ে বুঝালাম, আস্তে আস্তে আরো অনেকগুলো কেস আমরা দেখবো, তোমাদের আরো অনেক ক্লিয়ার হবে। এটা তোমাদের একটা হোয়াইট বোর্ড, এটা লাগবে না। আচ্ছা, এরপর আমরা একটা সেকেন্ড সার্কিট, যেটা হলো আমাদের সিরিজ আরএল সার্কিট। এটা হলো আমাদের একটা আর এবং এল আছে, আর কিছু নাই।
ঠিক আছে? তো আমাদের এখানে সব ভ্যালুগুলো লেবেল করা আছে। এটা হলো কারেন্ট, সিরিজ কারেন্ট সবার ভিতর দিয়ে যাবে। সো এটার ভোল্টেজটা হলো রেজিস্টরের ভোল্টেজ VR, ইন্ডাক্টরের ভোল্টেজ VL, আর সোর্স ভোল্টেজটা কি হবে? VR প্লাস VL, তাই না? আমরা এখান থেকে বলতে পারি কি সোর্স ভোল্টেজ হলো আমার VR প্লাস VL। এখন ফেজর ডায়াগ্রাম আঁকতে বলা হচ্ছে সবার জন্য, যে কারেন্ট, প্রত্যেকটার ভোল্টেজ, এগুলোর জন্য আমাদেরকে ফেজর ডায়াগ্রাম আঁকতে বলা হচ্ছে টেক I অ্যাজ রেফারেন্স, তাই না? তো আমরা প্রথমে কি বলতে পারি যে আমাদের কারেন্টটা হলো, এটা ফেজর, এটা নরমাল ডায়াগ্রামটাকে জানতে হবে আমাদের কিরকম হবে, তাই না? আমাদের নরমাল ডায়াগ্রামটা হলো কারেন্টটাকে আমরা রেফারেন্স ধরবো। সো আমরা জানি যে কারেন্টটা হলো আমাদের হরাইজন্টাল আসবে কারেন্ট। এখন কারেন্ট যদি আমরা জানি, সবার আগে আমরা কি বের করব? রেজিস্টারের ভোল্টেজটা বের করতে পারবো, তাই না? কারণ রেজিস্টারের কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজ থাকে। সো তার মানে এই লাইন বরাবরই আমরা একটা লম্বা অ্যারো দিয়ে দিলাম, যেটা হলো আমাদের ভোল্টেজের, রেজিস্টারের ভোল্টেজ। আচ্ছা, অ্যারোটা কেন আমরা সবসময় বড় নিচ্ছি কারেন্টের থেকে ভোল্টেজ, সেটা কেউ বলতে পারবা? এটা সিম্পল। এখন পর্যন্ত যা যা পড়লাম এখান থেকে আমরা চিন্তা করে বলবো যে আমরা কেন রেজিস্টারের ভোল্টেজটা তার কারেন্টের থেকে লম্বা একটা অ্যারো নিচ্ছি। স্যার V IR অনুসারে রেজিস্টরের I into R। আমরা ধরে নিচ্ছি R এর ভ্যালুটা হলো মোর দ্যান 1, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি R এর ভ্যালুটা মোর দ্যান 1, ঠিক আছে? ইট ক্যান বি 2, 3, 4, যে কোনো কিছু হতে পারে R এর ভ্যালুটা। যদি R এর ভ্যালুটা লেস দ্যান 1 হইতো, ধরো 0.5, তখন কিন্তু কি অ্যারোটা ছোট হয়ে যেত, তাই না? ইউনিটি কারেন্টের থেকে ছোট আসতো, কারণ আমরা 0.5 দিয়ে গুণ করতেছি। সো এটা একটু মাথায় রেখো যে আমরা ইউজুয়ালি ধরে নিই রেজিস্টারের ভ্যালুটা একটা মোর দ্যান 1 ভ্যালু, পজিটিভ ভ্যালু। সো ওই হিসেবে আমাদের এটাকে একটা বড় অ্যারো ধরে নিচ্ছি, আর ছোটও ধরতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জেনারেলি আমরা বড় ধরে নিই। এরপর আমরা যদি কারেন্টের মানটা তো লেস দেন 1 হইতে পারে না? কারেন্টের মান যাই হোক না কেন, রেজিস্টারের মানের উপর ডিপেন্ড করবে যে ভোল্টেজের অ্যারোটা কারেন্টের থেকে বড় হবে নাকি ছোট হবে। তুমি যদি কারেন্টকে একটা মোর দেন 1 ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে আরো বড় করে দিচ্ছ, আর তুমি যদি এটাকে কারেন্টটাকে একটা লেস দেন 1 ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে ছোট করে দিচ্ছ, বুঝা গেছে? কারেন্টের ইররেসপেক্টিভ অফ কারেন্টের ভ্যালু, এটা তো সিম্পলি তুমি চিন্তা করো 2I কি বড় হবে নাকি 0.5I বড় হবে, ইটস লাইক দ্যাট। যে মোর দেন 1 নাকি লেস দেন 1, যদি 1 দিয়ে গুণ করো সেম ডিরেকশন, মানে ম্যাগনিটিউড থাকবে। সো পুরো জিনিসটা আসলে কারেন্টের মান না, এটা আসলে রেজিস্টারের ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, বড় হবে নাকি ছোট হবে। আচ্ছা, এতটুকু বুঝা গেলে এরপর আমরা যাই, কারেন্ট পেলাম, রেজিস্টারের ভোল্টেজ পেলাম। এখন ইন্ডাক্টরের ভোল্টেজটা কি বের করা যাবে আমরা যদি এই কারেন্টটা জানি? চিন্তা করে দেখো, একটু আমরা যেভাবে চিন্তা করলাম যে সিরিজ কারেন্ট ফ্লো করতেছে, তার মানে আমরা আসলে কি ইন্ডাক্টরের কারেন্টটাও জানি। এটা হলো আমার ইন্ডাক্টরের কারেন্ট, তাহলে ইন্ডাক্টরের ভোল্টেজ হলো ইন্ডাক্টরের কারেন্টকে 90 ডিগ্রি লিড করবে। সো আমরা এখান থেকে বলতে পারি যে ইন্ডাক্টরের ভোল্টেজ ইন্ডাক্টরের কারেন্টকে 90 ডিগ্রি লিড করবে। এখন বিএস আসলে আমার কি, কালো কালিতে যাই। সো বিএস তো আমাদের কেভিএল অ্যাপ্লাই করলে আমরা জানি যে বিএস আমাদের হবে কি VR প্লাস VL। সো আমরা এই ভেক্টরটাকে হেড টু টেল রাখতে হবে, তখন আমাদের এই ভেক্টরটাকে নিয়ে আসতে হবে এই জায়গাতে। আমরা এই ভেক্টরটাকে VL টাকে হেড টু টেল রাখলে এখানে নিয়ে আসবো, এটা হলো আমাদের VL হবে, এবং হেড টু টেল যদি আমরা জয়েন করি আমাদের ফাইনাল ডায়াগ্রামটা দেখতে হবে এরকম, এটা হলো আমাদের VL, ঠিক আছে? সো এই ছিল তোমাদের ফেজার ডায়াগ্রাম, খুবই ইজিলি এঁকে ফেললাম। পুরো জিনিসটা তোমাদের এখানে সামারাইজ করে দেওয়া আছে, ঠিক আছে? তো আমি কালারফুল জিনিসটা মুছে দিচ্ছি, এটা থাকুক আপাতত, আমরা পরে দেখব। আচ্ছা, এরপর এখানে তোমাদের যেরকম রেফারেন্সটা আই বলে দেওয়া আছে, তোমাদের যদি একটা অন্য রেফারেন্স দেওয়া হয় তখন কি করব? ধরো তোমাদের রেফারেন্স বলে দিল যে ইফ উই টেক VL অ্যাজ রেফারেন্স, আমাদের কারেন্টকে রেফারেন্স না ধরে আমাদের ইন্ডাক্টরের ভোল্টেজটাকে রেফারেন্স ধরতে বলা হয়েছে। এটার টেকনিক হলো দুইটা, একটা হলো তোমার 1/1 আঁকা, অথবা এটাকে একটা সিম্পল টেকনিক বলে দিই একটু পরে। আমরা 1/1 আগে আঁকি। আমরা ধরে নিচ্ছি ইন্ডাক্টরের ভোল্টেজটাকে রেফারেন্স ধরতে বলা হয়েছে। সো প্রথমে আমরা ইন্ডাক্টরের ভোল্টেজটাকে রেফারেন্স ধরব। ইন্ডাক্টরের ভোল্টেজ আমার ইন দিস কেস হবে হলো 0, ইন্ডাক্টরের ভোল্টেজ। এখন ইন্ডাক্টরের ভোল্টেজ জানলে আমি তার থেকে ডাইরেক্টলি কাকে বের করতে পারবো? ইন্ডাক্টরের কারেন্ট বের করতে পারবো। ইন্ডাক্টরের কারেন্টটা তার ভোল্টেজকে কি হবে? 90 ডিগ্রি কি হবে বলো? ল্যাগিং হবে, তাই না? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ইন্ডাক্টরের ভোল্টেজ থেকে ইন্ডাক্টরের কারেন্ট 90 ডিগ্রি ল্যাগিং। সো 90 ডিগ্রি পরে আসবে, মানে এখানে কোনো এক জায়গায় আসবে ইন্ডাক্টরের কারেন্টটা 90 ডিগ্রি ল্যাগিং। এখন ইন্ডাক্টরের কারেন্টই কিন্তু আসলে আমার আই, তাই না? সিরিজ কারেন্ট যেহেতু, তো এই কারেন্টের সাথে আবার ইন্ডাক্টর রেজিস্টারের ভোল্টেজ কি হবে? ইন ফেজ থাকবে। দ্যাট মিন্স ইন্ডাক্টরের কারেন্ট যদি আমরা জানি, আমরা আসলে রেজিস্টারের কারেন্টও জানি,
এবং রেজিস্টারের কারেন্ট বরাবর রেজিস্টারের ভোল্টেজও আসবে এই বরাবর এখানে। এটা হলো রেজিস্টারের ভোল্টেজ VR। এখন আমাদের এটা অনেক বড় একটা ফেলছি, এখন আমাদেরকে বের করতে হবে কি VS। VS হলো VR এবং VL এর যোগফল। আমরা যদি VL এখানে আঁকি, VR টাকে আমরা এখানে নিয়ে আসলাম 10 8 to 10। সো এটা হলো VR এবং আমার রেজাল্টেন্ট হলো, যেহেতু তাদের যোগফলগুলো রেজাল্টেন্ট, তার মানে আমার এখান থেকে এই পর্যন্ত এটা হলো আমার VS। এই ডায়াগ্রামটাই তোমাদের আসলে এখানে আঁকা আছে সুন্দর করে, আমরা কালার দিয়ে আঁকলাম স্টেপ বাই স্টেপ। আর আরেকটা যে টেকনিক বললাম, তোমরা যদি প্রথমটা আঁকতে পারো, ইরেজার না পেনে রাখো, তোমরা যদি প্রথমটা আঁকতে পারো তাহলে এটা থেকে সেকেন্ড ডায়াগ্রাম কিভাবে পাওয়া যায়। তোমার আসলে কি দুটো ডায়াগ্রামই কিন্তু আসলে সেম, both of them are same diagram but with different reference। এখানে রেফারেন্সটা হলো আমার কারেন্ট অথবা VR, এখানে রেফারেন্সটা হলো VL। সো আমরা প্রথম ডায়াগ্রাম থেকে সেকেন্ড ডায়াগ্রামে আসলে যেতে পারি, আমরা যদি একটু একটা স্টেপ ফলো করি তাহলে আমরা যেতে পারবো। ঠিক আছে, চিন্তা করে দেখো, আমরা প্রথম ডায়াগ্রামটাকে আমাকে এখানে যাকে রেফারেন্স ধরি তাকে আমাকে কি করতে হবে, 0 ডিগ্রি রাখতে হবে, তাই না? আমরা VL কে যদি 0 ডিগ্রি রাখতে হয়, আমাদের এটাকে রোটেট করতে হবে। এটা যদি আমরা রোটেট করে দেই এভাবে করে, এখন দেখো এই ডায়াগ্রামটা আর এই ডায়াগ্রামটা কি সেম না? সেম হবে নাকি? চিন্তা করে দেখো। এটাকে এখানে রাখো। সো চিন্তা করে দেখো যে তোমাদের এই ডায়াগ্রামটা আর এই ডায়াগ্রামটা কি সেম হলো নাকি? আলটিমেটলি VS টা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? আমাদের এই VS টা যে অ্যাঙ্গেল আসে, এই VS টা আসলে কি এই VS। VL টা একটু নিচে আঁকা হয়েছে, এটা আমরা এখানে উপরে রাখছি, এই জিনিসটাকে উপরে রাখছি। আর কারেন্ট এবং VR টা এই বরাবর নিচে ছিল। সো ইন আ ওয়ে কিন্তু এই VS এবং এই VS আসলে সেম। তার মানে আমরা একটা আঁকতে পারলে সেখান থেকে যেকোনোটাকে রেফারেন্স বানানো যাবে। আমরা যদি VS কে বলি রেফারেন্স বানাবো, এখানে এই ডায়াগ্রামে রেফারেন্স কে VS। সো এই ডায়াগ্রামটাকে আসলে কি করা হচ্ছে, আমাদের এখানে VS টাকে রেফারেন্স ধরা হচ্ছে, তাই না? এই ডায়াগ্রামটা হলো, ঠিক আছে? সো যাকে রেফারেন্স ধরবো তাকে আমরা আসলে 0 ডিগ্রি রাখতেছি। সো আপাতত আমরা এটাকে তার অরিজিনাল পার্টে নিয়ে গেলাম, যেটা হলো এখানে VR টা 0। সো আশা করি তোমাদের জন্য এখানে এই জিনিসগুলো বুঝতে ইজি হবে, কোন জায়গায় কাকে রেফারেন্স ধরা হচ্ছে। অলওয়েজ দেখবা হরাইজন্টাল যে সে হলো রেফারেন্স, এখানে কারেন্ট ভোল্টেজ রেফারেন্স, এখানে কারেন্ট এবং VR রেফারেন্স, এখানে রেফারেন্স হলো আমাদের VL, আর এখানে রেফারেন্স হলো আমাদের VS। ঠিক আছে, তো এই ডায়াগ্রামটা আসলে এটার জন্য। সো আই হোপ তোমরা বুঝতে পারবে, আপাতত এটা থাকুক। এরপরের সিনারিওতে আমরা যাই। এরপরের সিনারিওটা হলো LC। ঠিক আছে, LC সার্কিট। আচ্ছা, LC সার্কিটটা তোমাদের জন্য তো ইম্পর্টেন্ট না, এখানে আমরা প্যারালাল RC সার্কিট দেখব। ওকে, যে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা সিরিজ দেখলাম, আমাদের প্যারালাল তো জানা দরকার যে প্যারালাল RC সার্কিট কিরকম হবে। তো প্যারালাল RC সার্কিটটা হলো তোমাদের এই যে R এবং C প্যারালালে আছে, দ্যাটস ইট। তার মধ্যে কোয়ান্টিটিগুলো কি কি থাকতে পারে, এখন আমাদের ক্যাপাসিটরের কারেন্ট থাকবে, রেজিস্টরের কারেন্ট, এখন কিন্তু তারা আলাদা। সো তাদেরকে লেবেল করতে হবে আমার। ক্যাপাসিটরের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে, ইন্ডাক্টরের রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে, সেটা আসলে ডিফারেন্ট। সো ক্যাপাসিটরের কারেন্ট, রেজিস্টরের কারেন্ট আলাদা আলাদা, এবং তাদের টোটাল যোগফল এখানে কারেন্ট I, যেটা টোটাল কারেন্ট I সমান কি IC প্লাস IR। আর ওদের ভোল্টেজ আমরা কিন্তু আলাদা করে তাদের ভোল্টেজগুলো লিখি নেই, কারণ আমরা জানি কি, আমরা যদি একটার ভোল্টেজ চিন্তা করি VR, সে একই ভোল্টেজ, যেহেতু তারা প্যারালাল, তার মানে VR, VC এবং VS। এখান থেকে আমাদের জিনিস মাথায় রাখতে হবে যে এই সিনারিওর জন্য VS সমান হলো VC সমান হলো VR। সিরিজে যেরকম কারেন্ট গুলো থাকে সেম, প্যারালাল আমাদের কি ভোল্টেজ গুলো সেম। সো তোমাদের বলা হচ্ছে draw the phasor diagram for all these quantities, take VS as reference। VS কে আমার রেফারেন্স ধরতে বলা হচ্ছে। সো এখন আমরা এটাকে কিভাবে আঁকলে আমাদের জন্য আঁকতে ইজি হবে, এটাকে থাকুক, আমরা এখানে কালার দিয়ে এখানে আগে আঁকবো, তারপরে সেটার সাথে কোরিলেট করব। শুধু বলো আমাকে যে আমাদের VS টাকে রেফারেন্স ধরতে বলা হচ্ছে। সো VS যদি আমরা রেফারেন্স ধরি, বাকি জিনিসগুলো সবার আগে আমরা কি বলতে পারি, যে ধরো VS কে আমরা প্রথমে হরাইজন্টালি নিয়ে নিলাম, দিস ইজ মাই VS। এখন VS যদি আমরা জানি, আমরা অ্যাকচুয়ালি কি VC ও জানি, VR ও জানি, কারণ এটা আসলে সেম, VS VC VR সমান। সেখান থেকে আমরা আসলে কি কি কোয়ান্টিটি বের করতে পারবো, একটা হলো আমরা রেজিস্টারের ভোল্টেজটা বের করতে পারবো, তাই না? তো রেজিস্টারের ভোল্টেজ জানি, এবং রেজিস্টারের ভোল্টেজ আমরা রেজিস্টারের কারেন্টও বের করতে পারবো। কারেন্ট কি হবে তখন, ইন ফেজ উইথ
রেজিস্টার ভোল্টেজ। সো ইন ফেজ এবং একটা ছোট অ্যারো দিলাম, এটা হলো আমার রেজিস্টারের কারেন্ট আই। ওকে, রেজিস্টারের কারেন্ট আই হলো আইআর নাম দিলাম, ঠিক আছে? তার ভোল্টেজের সাথে ভিএস আর ভিআর তো সমান এবং সেই ভোল্টেজের সাথে তার কারেন্টটা ইন ফেজ। এখন আমরা চিন্তা করি এই ভিএস হলো আসলে কি ভিসি, তাই না? এই ভিএস হলো আমার প্যারালালে ভিসির সাথে আছে, সো এই ভিসি ভোল্টেজটাও আসলে ভিএস। আমরা যদি ক্যাপাসিটরের ভোল্টেজ জানি তার কারেন্টটা কি হবে বলো, যে কোনো একজন বলো। যে আমরা যদি এটাকে জানি যে এটা হলো আমার ক্যাপাসিটরের ভোল্টেজ, তাহলে আমার ক্যাপাসিটরের কারেন্টটা কি হবে? স্যার 90 ডিগ্রি লেগে থাকে, লিডে থাকবে। লিডে থাকবে। লিড মানে যে 90 ডিগ্রি লিড হলো এটা উপরের দিকে, ঠিক আছে? এখান থেকে 90 ডিগ্রি, এটা হলো আমার আই সি। ক্যাপাসিটরের কারেন্টটা ক্যাপাসিটরের ভোল্টেজ থেকে 90 ডিগ্রি লিডিং। বোঝা যাচ্ছে নাকি 90 ডিগ্রি? আমার মনে হয় একটু ব্যাকাতারা হয়েছে। যাই হোক, যখন 90 ডিগ্রি বলতেছি আই মিন মানে একদম পুরো 90 ডিগ্রি লিডিং। আর ফাইনালি তাদেরকে হেড টু টেল রাখতে হবে। সো কাকে আমরা হেড টু টেল রাখবো, ভোল্টেজ কে না কারেন্ট কে? এখানে দেখো, এখানে কিন্তু যোগফলগুলো বা কারেন্টের জন্য হচ্ছে, ঠিক আছে? আমরা একটু ফর্মুলাটা লিখি এখানে কারেন্টের জন্য, যে কারেন্ট আমার টোটাল কারেন্ট আই হলো আই সি এবং আই আর এর যোগফল। তো তো আমার কারেন্ট গুলোকে আসলে হেড টু টেল রাখতে হবে। সো ইন দ্যাট কেস আমাদের কারেন্ট গুলোকে যদি আমরা কালো কালি নেই, এটা হলো আমার আই আর, আর এটা হলো আমার আইসি কে আমরা এখানে নিয়ে আসলাম, এটা হলো আমার আইসি। দ্যাট মিন্স তখন আমরা এদেরকে ভেক্টরিয়ালি যদি হেড টু টেল আঁকি, তাহলে এই কারেন্টটা হলো আমার কারেন্ট আই, ঠিক আছে? সো এই জিনিসটা তোমাদের এখানে সুন্দর করে আঁকা আছে। সো এখানে আমার একটা কথা বলা আছে, যে ইন দিস কেস আমরা আর কে মোর দেন 1 ধরতেছি। আর কে মোর দেন 1 ধরার কারণে কিন্তু আমাদের ভিএস থেকে যখন রেফারেন্স ধরছিলাম তার কারেন্ট আসলে তার থেকে ছোট আসবে, তাই না? কারণ ভোল্টেজটা তখন কি কারেন্টের থেকে ম্যাগনিটিউড বড়, কারণ আরটা মোর দেন 1। যদি আরটা লেস দেন 1 হইতো তখন বুঝতে পারতেছো কি হতো, আমাদের ভিএস থেকে কারেন্টের ম্যাগনিটিউড আরো বড় হইতো। সো একই জিনিস তোমরা রাখতে পারবে, ঠিক আছে? যে সেকেন্ড কেসটা যদি আর মোর দেন লেস দেন 1 হইতো, তখন আমরা যদি এটাকে বলতাম ভিএস, তাহলে আই কারেন্টটা কি হইতো, অবশ্যই তার থেকে বড় হইতো। এটা হচ্ছে আমার কারেন্ট আইআর, কারণ আরটা লেস দেন 1 হইলে তখন কি কারেন্টকে লেস দেন 1 ভ্যালু দিয়ে গুণ করার পর ভিএসটা ছোট হয়ে গেছে। বাকি জিনিসগুলো অ্যাজ ইট ইজ থাকবে। এখানে এই বরাবর তোমাদের আসবে আইসি, আর তারপর হেড টু টেল জয়েন করলে তোমরা পাবা হলো আই, ঠিক আছে? সো এই পার্টটা আসলে আমি বুঝে দিচ্ছি, এটা দরকার এটা কি বলে দিতে হবে স্যার? যে নরমালি বলে দেওয়ার দরকার নেই। স্যার একটা প্রশ্ন আছে হ্যাঁ, বলো। স্যার, এখানে আই আছে আই আর এবং আইসি এর যোগফল, এটা ভেক্টর যোগফল না স্যার? হ্যাঁ, তো আমরা তো ভেক্টরিয়ালি যোগ করতেছি। ভেক্টরিয়ালি যোগ করা মানে হেড টু টেল আঁকা, তাই না? তাহলে এখানে স্যার আই এর ম্যাগনিটিউডটা আই সি এবং আই আর এর অ্যালজেব্রাইক সামের থেকে বড় অথবা ছোট হতে পারে। বড় সংখ্যা বলতে মানে কি, মানে অ্যালজেব্রিক সাম বলতে আসলে তুমি দেখো এখানে কিন্তু ওরা কিন্তু ফেজার, মানে ওদের অ্যাঙ্গেল ম্যাগনিটিউড থাকবে, অ্যাঙ্গেলও থাকবে, ঠিক আছে? সো এইভাবে চিন্তা করলে হ্যাঁ, যদি আর এর ম্যাগনিটিউড হয় 10 আর আই সি ম্যাগনিটিউড হয় 20, অবশ্যই তোমার কারেন্ট আই এর ম্যাগনিটিউডটা কি হাইপোটেনিউস হিসেবে চিন্তা করলে তো বড় হবে, তাই না? এই কেসগুলো তোমরা ভ্যালু বসায় চেক করবা, অবশ্যই বেশি হবে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা আরেকটু আসি যে ধরো এরকম একটা প্যারালাল সার্কিট দাও, স্যার আরো এখানে হচ্ছে আর এর ভ্যালু গ্রেটার দেন 1 লেস দেন 1 বিবেচনা করলেন, তাহলে আই এর ভ্যালু লেস দেন 1 গ্রেটার দেন 1 বিবেচনা করা যায় না? আইটা তো তোমার আসলে দেখো আই তো যে কোনো ভ্যালু হতে পারে, হ্যাঁ? আরটা হলো আমার, দেখো এখানে আমরা আইটাকে একটা স্টার্টিং একটাকে ধরতে হবে, তাই না? তোমার আর এর ভ্যালুটা তোমার অ্যাকচুয়ালি কারেন্টটাকে কি ছোট বড় করে দিবে, মানে ভোল্টেজটাকে। আই এর ভ্যালু ছোট বড় চিন্তা করে লাভ কি, আসলে তোমার তো কোনো লাভ হচ্ছে না। তুমি যে আর্গুমেন্টটা আমাকে বলতেছো সেটাতে আসলে কারেন্টের ভ্যালু, কারণ আমরা কারেন্ট জানলে ভোল্টেজ কি হবে, তার থেকে বড় হবে নাকি ছোট হবে, সেটা হলো আমাদের কোশ্চেন, না? যদি শুরুতেই ধরে নাও কারেন্টটা ছোট হবে, তাহলে তো ভাবে চিন্তা করে লাভ নেই, ঠিক আছে? আমরা কারেন্ট এবং ভোল্টেজের সাথে রিলেশনটা দেখতে চাচ্ছি। সো আর এর ম্যাগনিটিউড স্যার বুঝতে পারছি, আসলে অ্যাকচুয়ালি কারেন্টটা রেজিস্ট্যান্সের উপর নির্ভর করছে বিধায় রেজিস্ট্যান্সটা ধরছে, তাই তো? হ্যাঁ, সেটাই। আচ্ছা, এবার আমরা আসি, আমাদের আরো দুটো সার্কিট বাকি, সো এগুলো শেষ করতে হবে, আমাদের সময় বেশি নেই হাতে। সো এখানে এরকম একটা আপনার 10টার পরে ক্লাস আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু মানে খুব দ্রুত দেখব, এখানে সবই তোমাদের করে দেওয়া আছে। সো এখানে তোমাদের একটা ফেজার ডায়াগ্রাম আঁকতে বলা হয়েছে, যেখানে তোমাদের আই আর
আইসি, আইএল এবং আইএস তোমাদের আঁকতে বলা হচ্ছে, যেখানে ভিএম কে রেফারেন্স ধরা হচ্ছে। এটা একটা আরএলসি প্যারালাল সার্কিট। সো আমাদেরকে যদি এই ভিএম টাকে রেফারেন্স ধরতে বলা হয়, আমরা আসলে কি ইন্ডাক্টরের ভোল্টেজটা জানি, ক্যাপাসিটরের ভোল্টেজও জানি, রেজিস্টরের ভোল্টেজও জানি। সো এটার জন্য আমাদের আবার কিছু ভ্যালুও বসাতে হবে, কারণ এগুলো হলো আমাদের ইম্পিডেন্স দেওয়া নেই। বাট এদের যদি এরকম একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে দেয় ওমেগা, ঠিক আছে, ওমেগা যদি বলে দিল, তখন আমাদের কি এই ইন্ডাক্টরের ইম্পিডেন্স হলো কি ওমেগা এল। সো 5000 টাইমস এল এর ভ্যালু 0.2 মিলি হেনরি করলে 1 আসবে। আর এক্সসি হলো ইম্পিডেন্স কি হবে 1 বাই ওমেগা সি। তো ভ্যালু বসালে তোমরা পাবা কত 0.25। তো এরকম সিনারিওতে যখন আমাদের এগুলো ইন্ডাক্টর ক্যাপাসিটরের ভ্যালু বলে দিবে এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে দিবে সোর্সের, তখন আমাদের মাথায় রাখতে হবে তাদেরকে ইম্পিডেন্স আমরা কনভার্ট করে ফেলবো। এটা করলে আমাদের সুবিধা হবে। তোমাদের শুরুতে একটা কোশ্চেন করছিল, সেটা অ্যানসারটা আমি দিব এখন। এটা আজকে তোমাদের এই এক্সাম্পলটা দেখে শেষ করবো, বেশিক্ষণ লাগবে না, 1 মিনিট লাগবে। সো প্রথমত তোমাদের মাথায় রাখতে হবে কি, যে আমাদের ভিএমটা হলো রেফারেন্স, তাই না, এই ইন্ডাক্টরের ভোল্টেজ। এখন শুরু করতে হবে অলওয়েজ রেজিস্টার দিয়ে, কারণ আমরা কি তাদেরকে ইন ফেজ জানি। সো এটা আমাদের জন্য একটা স্টার্টিং পয়েন্ট, খুবই ভালো। আমরা যদি এটাকে ভিএম ধরি, যে এখানে আমার ভিএম আছে হলো হরাইজন্টালি, এটা হলো আমার ভিএম বা ভিআর, তাই না, ভিএম ভিআর তো সমান যেহেতু প্যারালালে আছে। সো তার মানে আমরা আইআরটাও জানি, এটা হলো আমার আইআর। ওকে, আইআর হলো এটা। দ্যাট মিন্স এখন আমরা বাকি জিনিসগুলো বের করতে পারবো। যে আমরা যদি আইআর জানি, তাহলে এখন আমরা বলতে পারি যে ক্যাপাসিটরের কারেন্টটা কি হবে। ক্যাপাসিটরের ভোল্টেজ তো ভিআর, তাই না, ভিআর ইকুয়ালস টু হলো ভিসি ইকুয়ালস টু হলো ভিএম, এটা হলো ইন্ডাক্টরের ভোল্টেজ। সো আমরা ক্যাপাসিটরের ভোল্টেজ জানলে তার কারেন্ট হলো তার ভোল্টেজ থেকে 90 ডিগ্রি লিডিং। সো আমরা 90 ডিগ্রি লিডিং একটা ক্যাপাসিটরের কারেন্ট এঁকে দিলাম। আর সিমিলারলি ইন্ডাক্টরের কারেন্ট হবে ইন্ডাক্টরের ভোল্টেজ থেকে 90 ডিগ্রি ল্যাগিং। আমরা ইন্ডাক্টরের কারেন্টটাকে 90 ডিগ্রি ল্যাগিং এঁকে দিলাম তার ভোল্টেজ থেকে। মাথায় রাখতে হবে অ্যারোগুলা ছোট বড় কেন নিলাম, তাই না, কিছু বলা ছিল না। তো এখানে তোমাদের ইম্পিডেন্স দেখে বুঝতে হবে। ওকে, আমরা যদি একটু ইম্পিডেন্সটা দেখি, যে আমাদের ইম্পিডেন্স কার কম, ক্যাপাসিটরের কম, তাই না। ক্যাপাসিটরের ইম্পিডেন্স হলো 0.25 ওহম, আর এটা হলো 1 ওহম। সো ক্যাপাসিটরের ইম্পিডেন্স কম হলে কি তার কারেন্টটা বড় হবে, বেশি হবে, তাই না। আর ইন্ডাক্টরের ইম্পিডেন্সটা বেশি হলে তার কারেন্টটা ছোট হবে। দ্যাট মিন্স আইসি আর আইআর কাটাকাটি করে আলটিমেটলি আমরা আইসি মাইনাস আইআরটা এখানে পাবো। এই পার্টটা হলো আমাদের আইসি যোগ আইআর, তাই না। যোগ বিয়োগ করার পর আমরা আইসি যোগ আইআর করলে আমরা এই ছোট একটা অ্যারো পাবো, একটাকে ক্যান্সেল করব। এরপর আমরা রেজাল্টেন্ট পাবো হলো হেড টু টেল। যদি আঁকি আমরা এই যে এই ডায়াগ্রামটা, আইএস হলো তোমাদের এখানে আইএসটা হলো কি সোর্স কারেন্ট। এটা কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে, আইএস সমান হবে এই তিনটার যোগফল, তাই না। এখানে তোমাদের আইএস সমান হবে আইএল প্লাস আইসি প্লাস আইআর। এই ছিল তোমাদের একটা, এখানে তোমাদের ওই সেই কোশ্চেনটা অ্যানসার হয়ে যাচ্ছে যে আমাদের আইসি এবং আইআর তখন কে কাকে বড় ছোট বড় করবে। এখানে আসলে একটাই কেস, কারণ ইম্পিডেন্সের ভ্যালু দেখে আমাকে বুঝতে হবে। ঠিক আছে, আপাতত আমি তোমাদেরকে এতটুকুই রাখছি, কারণ তোমাদের টাইম আর কি শেষ। একটা ডায়াগ্রাম বাকি ছিল আর, ওকে, সেটা আমরা আগামী দিন দেখব। আপাতত তোমাদের জন্য এতটুকুই ছিল। ওকে, সবাইকে আমরা নেক্সট টপিক আগামী দিন শুরু করব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার, ইম্পিডেন্সের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি z = v ভাগ, এখানে v এবং i এর ফ্রিকোয়েন্সি অবশ্যই সমান হতে হবে না? হ্যাঁ, সেম ফ্রিকোয়েন্সি হবে, কারণ একটাই তো সোর্স। আচ্ছা, ফেজার ডায়াগ্রাম আমরা আসলে একটা সোর্স দিয়ে শিখতেছি এবং সেম ফ্রিকোয়েন্সি, তাই না, ফ্রিকোয়েন্সিটা সেম হতে হবে। এখানে স্যার ফ্রিকোয়েন্সি ভিন্ন কি হতে পারে না, মানে কোন ক্ষেত্রে এরকম আসতে পারে? কেসে আমাদের জন্য ফেজার ডায়াগ্রাম আঁকাটা একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে। কারণ তুমি চিন্তা করো, আমরা যখন এই ফেজার ডোমেইনে গিয়ে রিয়েল ইমাজিনারি এক্সিসে আঁকবো, আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটার যে আর অ্যাঙ্গেল থিটা, সেগুলোকে যদি আমরা আবার কোসাইনে নিয়ে আসি, ওমেগা টি থাকবে, তাই না। যদি এক একটা ওমেগা হয়, তাহলে তাদেরকে সেম প্লেনে আঁকা যাবে না, ওটা আসলে অনেক কমপ্লিকেটেড। তো আমরা অত জটিলে যাব না এখানে। আপাতত সোফার মানে এখন পর্যন্ত যা যা দেখলাম সবগুলো দেখবে সিঙ্গেল সোর্স দিয়ে তোমাদের দেখানো হচ্ছে, মাল্টিপল সোর্স না, সিঙ্গেল সোর্স বাট বিভিন্ন এলিমেন্ট, তাই না। ফেজার ডায়াগ্রামে আঁকতে গেলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় ভ্যালু না দেওয়া থাকলে। তোমাদের দেখবে এই যদি তোমরা ফার্স্ট ইয়ারের কোশ্চেনগুলো দেখো, দেখবে এরকম অনেক জটিল সার্কিট আছে। তোমাদেরকে ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা, অবশ্যই কি রেজিস্ট্যান্স দিয়ে শুরু করবা, তারপরে ইন্ডাক্টর ক্যাপাসিটরে যাবা, তাই না।
কোনো একভাবে রেজিস্টারের ভোল্টেজ বা কারেন্টের সাথে ইন্ডাক্টরের ভোল্টেজ কারেন্টের একটা রিলেশন বের করবা, সেখান থেকে স্টেপ বাই স্টেপ ধরে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর জিনিসগুলো বের করবা। আর আলটিমেটলি ফাইনাল জিনিসটা হবে হলো তোমার যেটা ওই ভেক্টরিয়ালি অ্যাড হচ্ছে, কোনো একটা কোয়ান্টিটি দেখবো তোমাদের এরকম সাম হচ্ছে, ভেক্টর সাম। এই পরের প্রবলেমটা দেখলে আমাদের জন্য আরো ইজি হবে। সো আপাতত আমি তোমাদেরকে এখানেই শেষ করছি, কারণ তোমাদের যেহেতু ক্লাস টাইম শেষ। ওকে, আরো কোনো যদি কোশ্চেন থাকে এটা আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করো, আমি তোমাদের অবশ্যই ক্লাসের শুরুতে অ্যানসার দিয়ে দেবো। তো আমি তোমাদের মিটিংটা এখানে ক্লোজ করছি, সবাইকে খোদা হাফেজ।